ছেলে দুটোকে দেখে দাসের কথা খুব মনে পড়ছে। বাবা অসুস্থ বলে সেই যে হোস্টেল থেকে চলে গেল, ছেলেটা তারপর থেকে তার আর কোনো খবর নেই। অনেক ফোন করেও তাকে পায়নি। বারবার ফোন সুইচ অফ বলে বাড়ি ফিরে কাল একবার খোঁজ করতে দাসের বাড়িতে যাব। ছেলেটা আবার কোনো বিপদে পড়ল নাকি কে জানে। আমার এখনও মনে পড়ে, আমি যখন গ্রাম থেকে শহরে প্রথম কলেজে আসি তখন দাসই আমাকে সাহায্য করেছিল। দাসের বাড়ি আমাদের 1 গ্রাম পরে। আগে ওর সাথে তেমন একটা পরিচয় ছিল না, কিন্তু কলেজে আসার পর থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যাই। স্টেশন থেকে আমাদের বাড়ি সামান্য রাস্তা, তাছাড়া এখানে সচরাচর গাড়ি পাওয়া যায় না, তাই ভাবলাম হেঁটেই বাড়ি ফিরি। কিরে বাবা, এসেছিস? পথে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তুই তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম কর, আমি খাবার দিচ্ছি। না মা, আমি কিছু খাবো না। দুপুরের খাবার খেয়েই বের হয়েছিলাম, আর এখন তো সবে বাজে বিকাল মাত্র 4টা। একদম খিদে নেই। আমি একটু নন্দীগ্রামে যাব, দাসের বাড়ি। সে কি, সবে তো এলি, কাল নয় যাস? না মা, আজই যাব। ছেলেটা 1 মাস আগে বাবা অসুস্থ বলে হোস্টেল থেকে এসেছে, তারপর থেকে তার আর কোনো খবর নেই। কেন জানি না, খুব চিন্তা হচ্ছে ওর জন্য। আচ্ছা বাবা, যা ভালো মনে হয় কর। তবে নন্দীগ্রাম কিন্তু আমাদের গ্রাম থেকে অনেকটা দূর বাবা। তাছাড়া গাড়ি পাবে কি না সেটাও জানি না। এই অবেলায় হেঁটে হেঁটে যেতে রাত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি যাই। আমি আমার ব্যাগটি রেখেই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে দেখি পথে কোনো গাড়ি ঘোড়া নেই, তাই আর দেরি না করে হাঁটতে লাগলাম। বেশ কিছুটা পথ হাঁটার পরে ক্লান্ত হয়ে একটি বন্ধ দোকানের সামনে বসে পড়লাম। তখন দেখলাম একজন রিকশাওয়ালা রিকশা নিয়েই আমার দিকে এগিয়ে আসছে। কি বাবা, এই ভোর সন্ধ্যাবেলা কোথায় যাইবা? আমি বেঞ্চ থেকে লোকটির কাছে গিয়ে বললাম, কাকা, আমি নন্দীগ্রামে যাব, আপনি একটু আমাকে সেখানে নিয়ে যাবেন? যা ভাড়া চান তাই দেব। ভাড়ার কথা নয় বাবা, আমি তোমারে এমনি এমনি নিয়ে আসাবো। কিন্তু বাবা, তোমারে বটগাছের কাছে নামাইয়া চইলা আমু। আমি সন্ধ্যাবেলা ওই ডাইনি পুকুরের পারে যাইতে পারবো না। ডাইনি পুকুর পার? সেটা আবার কোথায়? নন্দীগ্রামে শুরুতেই পড়ে সেই পুকুরটা। কত মানুষে যে খাইছে ডাইনিটা, তোমাদের আর কি কমো বাবা। চাচা দেখুন, এই আজকালের যুগে এসব আবার আছে নাকি? আচ্ছা, আপনি চলুন, আপনার যেখানে নামিয়ে দিতে মন চায় সেখানে আপনি নামিয়ে দিয়ে চলে আসবেন। কথাটি বলে আমি রিকশায় উঠে পড়ি। রিকশাটি পেয়ে বেশ উপকার হলো, না হলে এতটা পথ হাঁটতে আমার বেশ কষ্ট হয়ে যেত। লোকটি আমাকে বড় একটি বটগাছের কাছে এসে নামিয়ে দিল। বাবা, তুমি এনে নাই ভাসাও, আমি আর সামনে যেতে পারবো না। রিকশা থেকে নামতেই লোকটি চলে গেল। আমিও আর দেরি না করে সামনে হাঁটতে লাগলাম। চারদিকে এখন বেশ খানিকটা অন্ধকার নেমেছে। কিছুটা পথ সামনে হাঁটতেই আমার চোখে পড়ল তালগাছের নিচে মস্ত বড় এক পুকুর। পুকুরটার কাছে আসতেই মনের মধ্যে কেমন যেন ধরফরিয়ে উঠল। আমি নিজের অজান্তেই পুকুরের পাড়ে দাঁড়িয়ে পড়লাম।
কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, বারবার শুধু মনে হচ্ছিল পুকুরে একটা লাফ দেই। এক সময় আমি পুকুরে লাফ দিতেই যাব, ঠিক তখনই হঠাৎ কেউ যেন আমার হাতটা চেপে ধরল। আমি ভয়ে আঁতকে উঠি। তাকিয়ে দেখি এ তো দাসের বাবা। দাসের বাবা আমার হাতটা ধরে টেনে ঘরে নিয়ে গেল। ওনার চোখ মুখে কিসের যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরের ভেতরে ঢুকে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি অবেলায় এই পুকুর পাড়ে কি করছো? তুমি জানো না পুকুরটা কতটা ভয়াবহ? আসলে কাকাবাবু, আমি এসেছিলাম দাসের খবর নিতে। সেই যে ছেলেটা আপনার অসুস্থতার কথা শুনে হোস্টেল থেকে বাড়ি ফিরে এলো, তারপর থেকে তো আর কোনো খবর নেই ওর। কাকাবাবু, দাস কোথায়? তাকে একটু ডাকুন তো, ওর সাথে আমার অনেক কথা আছে। দাসের বাবা জল ভর্তি ছলো ছলো দু চোখে আমার দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। আমি নীরবতা ভেঙে আবারও তাকে জিজ্ঞাসা করলাম, কাকাবাবু, কি হয়েছে? কিছু বলছেন না যে? কাকাবাবু তখন ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার দাস আর নেই বাবা, দাস আর নেই। কি বলছেন কি এসব? কি হয়েছে দাসের? আমাকে বলুন কাকাবাবু, কোথায় গেছে ও? দাস আমার একমাত্র সন্তান বাবা। ওর মা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে ওকে বড় করেছি। আরেকটা বিয়ে করিনি। যদি তার সৎ মা তার সাথে ভালো ব্যবহার না করে, এই ভয়ে আমি আরেকটা বিয়েও করিনি। তুমি তো সবই জানো, সেদিন আমি অনেক অসুস্থ ছিলাম। সন্ধ্যেবেলা দাস বাড়ি এলো। বাবা, তোমার কি হয়েছে? তুই এসেছিস বাবা, আয় বস। চিন্তা করিস না, তোর বাবার তেমন কিছুই হয়নি। এই সামান্য জ্বর আর কি। বয়স হয়েছে তো, একটু অসুখ করলেই শরীরটা একদম আর সহ্য করতে পারে না বাবা। তুমি একদম ভেবো না বাবা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে আসছি। তুমি চুপচাপ শুয়ে থাকো। ছেলেটা ওই রাতের বেলা পায়ে হেঁটে বাজার থেকে আমার জন্য ওষুধ নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। বুড়ো মানুষ, তার উপর আবার অসুস্থ শরীর, তাই খানিক বাদে রাজ্যের ঘুমে ঠেসে ধরলো আমায়। ছেলেটার সাথে ভালো মন্দ দুটো কথাও বলতে পারিনি। আমি ঘুমিয়ে পড়তেই দাসও বিছানায় শুয়ে আরাম করছিল। তখন অনেকটা রাত। হঠাৎ দাস শুনতে পেল বাহিরে কে যেন কাঁদছে। ছেলেটা আমার বাহিরে গেল দেখার জন্য। কিন্তু সেখানে কিছুই পেল না। সে আবার ঘরে এসে শুয়ে পড়ল। খানিক বাদে আবারও কান্নার আওয়াজ। দাস এবার দরজা না খুলে জানালা দিয়ে তাকালো। সে দেখল বাহিরে পুকুর পাড়ে তাল গাছের নিচে একটি মেয়ে বসে কাঁদছে। তুমি তো জানো আমার ছেলেটা অসহায় মানুষদের সাহায্য করতে কতটা ভালোবাসে। দাস বেরিয়ে সেই মেয়েটির কাছে যায় তাকে সাহায্য করার জন্য। কে আপনি? এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? কথাটি বলতেই মেয়েটি ভয়ঙ্কর
এক রূপ ধারণ করে দাসকে বলল, আমাকে চিনতে পারছিস না? এখন তো চিনতে পারবি না। তোর জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। দীপা, তোমার এই অবস্থা কেমন করে হলো? আমার এই অবস্থার জন্য তুই দায়ী। বেঁচে থাকতে তো তোকে কোনোদিনও পাইনি। আজ তোকে মেরে আমার সাথে নিয়ে যাব। আমার ভালোবাসার তোর কাছে তো কোনো মূল্যই ছিল না, তাই না? এখন তোর কি হবে? বলেই ডাইনিটি আমার ছেলেটাকে পুকুরের মাঝে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে ডুবিয়ে মারে ফেললো। দীপা গ্রাম প্রধানের যে দ্বীপে বাবার টাকার অভাব নেই বলে মানুষকে মানুষ মনে করতো না, আমার ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমার ছেলেটা পড়াশোনার প্রতি অনেক মনোযোগ ছিল, তাই সে তাকে বার্তা দিত না। জেদের বসে সে একদিন এই পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করে, সাথে আমার ছেলেটাকেও নিয়ে গেল। সেদিন যদি আমি না ঘুমোতাম তাহলে হয়তো আমার ছেলেটা আজ বেঁচে থাকতো। কাকা বাবু, আপনার কথা শুনে আমি একদম বাকরুদ্ধ। কি বলবো বুঝতে পারছি না, যেন সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। সেদিন কাকাবাবু আমাকে আর রাতে বাড়িতে ফিরতে দিলেন না। রাতটুকু সেখানেই থেকে পরের দিন বাড়ি ফিরে আসি। সত্যি, জীবনে যে কখন কার সাথে কি হবে, কার সাথে কি খেলা খেলবে, কেউই জানে না সেটা।